অনিয়মে জড়িয়ে পড়ছে সরকারি হাসপাতালের অসাধু কর্মচারীরা। রোগীর জন্য বরাদ্দ ওষুধ বিক্রি করে দেয়া হচ্ছে খোলা বাজারে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ময়মনসিংহে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। সপ্তাহ ব্যবধানে প্রায় সব পণ্য কেজি প্রতি 20 টাকা পর্যন্ত বেড়েছে। নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জেলা প্রশাসনের। ঈদ সামনে রেখে নতুন পোশাক তৈরিতে রাত দিন কাজ করছেন কেরানীগঞ্জের শ্রমিকরা। চাহিদা পূরণে তৈরি হচ্ছে নতুন ও মানসম্মত ডিজাইনের পোশাক, জানালেন ব্যবসায়ীরা। এবং জ্যৈষ্ঠের রসালো ফল জামের ব্যাপক উৎপাদন পাবনা অঞ্চলে। বেচাকেনাকে কেন্দ্র করে আটঘরিয়ায় গড়ে উঠেছে বড় বড় আড়ত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, সিট পেতে ঘুষ লেনদেন, রোগীদের জন্য বরাদ্দ খাবার আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছে সরকারি হাসপাতালের কোনো কোনো অসাধু কর্মচারী। এর সঙ্গে যুক্ত হয়েছে রোগীর জন্য বরাদ্দ সরকারি ওষুধ খোলা বাজারে বিক্রি করা। ফলে ভুগতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। তবে অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের আউটডোর। প্রচণ্ড ভিড়ে যেখানে রোগীদেরই দাঁড়ানো কষ্টকর, সেখানে রীতিমতো জটলা বেঁধে রোগীদের প্রেসক্রিপশন দেখছেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। দিনের পর দিন এ কাজ চললেও সেদিকে নজর নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে ক্যামেরা আসার পরই হঠাৎ শুরু হলো তাদের তৎপরতা। হাসপাতালের বাইরেই দেখা মিলল নারায়ণগঞ্জের এই দম্পতির। জানালেন হাসপাতালে সিট পেতে ঘুষ দিতে হয়েছে তাদের। সিট দিছে, সিট দেওয়ার পরে 7,000 টাকা দাবি করছিল। পরে দিছেন কত? 500 টাকা। হাসপাতালগুলোতে কান পাতলেই শোনা যায় এরকম নানা অভিযোগ। আমার খাবার যে চারটা দেওয়া ছিল, যে ভাত না নিলে আপনার দুধ দেওয়া হয়, আমি 10 দিনে একদিন শুধু পেয়েছি। ওরা দুধগুলো যে যেমন অন্যান্য রোগীদের কাছে বিক্রি করে ফেলে। যাদের টাকা আছে তাদের জন্য ভালো চিকিৎসা হয়, যাদের টাকা নেই তাদের চিকিৎসা এরকম একটা সুবিধা পাওয়া যায় না। তবে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় বলে জানালেন বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক। সপ্তাহে 3 দিন দুধ দেই আর 3 দিন অন্য খাবার দিই। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না তা না, কিন্তু এটা সাময়িক। বেড নেওয়ার ব্যাপারটা এটা তো যেটা হয় এটা গোপনে হয়। ওয়ার্ডের সাথে করে নিয়ে যাচ্ছে, সে কারোর কাছে টাকা চাই ফেললো কিনা এটা তো আমরা অনেক সময় বুঝতে পারি না। যখনই আমরা এরকম কিছু সন্দেহ করি তাকে সাথে সাথে ট্রান্সফার করে দিই। এদিকে অভিযোগ আছে বিভিন্ন হাসপাতালের রোগীদের জন্য আসা সরকারি ওষুধও টাকার বিনিময়ে বাইরে পাচার করে দিচ্ছে হাসপাতালের একটি চক্র। র্যাবের সাম্প্রতিক কয়েকটি অভিযানে এরকম বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় পুরো বিষয়টি খতিয়ে দেখে অপরাধী শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা জড়িত আছেন এই অন্যায়ের সাথে আমরা তাদেরকে যথাযথ ব্যবস্থা নেব, শাস্তি দেব এবং আমরা চেষ্টা করব যাতে আগামীতে সরকারি ওষুধ যাতে কোথাও বাইরে না যেতে পারে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি। আমাদের স্বাস্থ্য। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রোজার শুরুতেই ময়মনসিংহের বাজারে বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন, আলু, আদা, ডাল, চিনি, লবণ, ছোলা সহ সব পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত। মাছ, মুরগি ও খাসির মাংসের দামও চড়া। জিনিসপত্রের দাম নিয়ে ক্রেতারা বিপাকে পড়লেও বিক্রেতারা বলছেন তাদের কিছুই করার নেই। তবে জেলা প্রশাসক জানান, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। সাইম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। প্রতি বছর রোজা আসলেই বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। গত কয়েকদিনের ব্যবধানে ময়মনসিংহের বাজারে বেড়ে গেছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পেঁয়াজ, রসুন, আদা, আলু, ডাল, ছোলা, চিনি, লবণ, মুড়িসহ সব নিত্য পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। আদা 20 টাকা কেজিতে বেড়ে গেছে, রসুন 10 টাকা কেজিতে পারছে। আমাদের বেশি দামে কিনতে হয় তো, তাই বেশি দামে বিক্রি করতে হয়। ছোলা 4-5 টাকা কেজিতে বাড়ছে, ক্যাশের ডাল 5-10 টাকা কেজিতে বাড়ছে,
চিনির দাম বাড়ছে 10 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। মুরগি ও খাসির মাংসের দাম বাড়লেও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। রোজা আসলে পরে মাছের বাজার এক হিসেবে আগুন। যে মাছটা আগে ছিল 500 থেকে 600 টাকা, সেটা 1000 টাকা। এইভাবে যদি মাছের দাম বাড়ে তাহলে আমাদেরকে করা কঠিন। কেজিটা যে কোনো মাছ 70-80 টাকা 100 টাকা বাড়ছে। দেশি মুরগি আপনি রোজার আগে আসছিল 320 টাকা, এখন বিক্রি হচ্ছে 350 টাকা কেজি। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ। অবশ্য জেলা প্রশাসকের দাবি, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এভাবে যদি বাড়ে তাহলে তো এভাবে ক্রেতারা আমরা কোথায় যাব? মানে যত সমস্যা সব জনগণের, আর কারণ না। একজন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করেছি প্রতিদিন প্রায় বাজারে এটা মনিটর করার জন্য, আর বাজারের প্রত্যেকটা মূল্য তারা লিখে রাখবে। তবে এবার প্রচুর সরবরাহ থাকায় বেগুন, কাঁচামরিচ ও শসার দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 30 টাকা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ফলের মৌসুম হওয়ায় রাজশাহীতে ইফতারের সুস্বাদু ফলকে প্রাধান্য দিচ্ছেন রোজাদাররা। তবে অনেকে স্বাস্থ্য ঝুঁকি জেনেও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ভাজা পোড়া খাচ্ছেন ইফতারে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রোজাদার ব্যক্তিদের জন্য খুবই উপযোগী খাবার মৌসুমি ফল। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। সিয়াম সাধনার মাস রমজান। এ মাসে রোজাদারদের সুবিধার্থে রাজশাহীতে রেস্তোরাঁগুলোর পাশাপাশি রাস্তার মোড়ে মোড়ে অস্থায়ী দোকানে ইফতারের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। এখানে তৈরি হচ্ছে মুখরোচক ভাজাপোড়া ইফতার সামগ্রী। তবে ইফতারে স্বাস্থ্য সচেতন রোজাদারদের পছন্দ মৌসুমি সুস্বাদু ফল, আম, জাম, কলা, জামরুল, আনারস সহ বিভিন্ন ফলমূল। বাসাবাড়ি বা অভিজাত রেস্তোরাঁগুলোতে ফলমূলকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। আম আছে, এবার আছে কমলা, আপেল, জাম, এগুলো দিয়ে একটু অন্যরকম ভাবে একটু করার চেষ্টা করছি। আপেল, কমলা, আনারস, খেজুর এগুলোই পাওয়া যাচ্ছে, এগুলোই খাওয়া যাচ্ছে এখন। রোজাদাররা বলছেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি ইফতার মানসম্মত না হলেও মুখরোচক হওয়ায় অধিকাংশেরই পছন্দ এসব খাবার। যে জিনিসগুলো করে এইগুলো তো সাধারণত বাড়িতে করে না। খোলা খাবার যদিও নোংরা, তারপরে যেহেতু রোজা আছি, রোজার দিনে তারপরে নিতে হবে কিছু। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সারাদিন উপোস থাকার পর ইফতারে গ্রীষ্মকালীন ফলমূল রোজাদারদের দেহ ও মনকে প্রফুল্ল রাখে। ভাজা পোড়া খাবারগুলো বিভিন্ন রোগেরই কিন্তু কারণ। এগুলো খাওয়ার পরে কিন্তু মানুষ অতটা সতেজ হয় না যতটা ফল ফলারি খেলে একজন মানুষ রোজা করার পরে একদম নিজেকে সতেজ মনে করবে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেলে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি বলে জানান এই চিকিৎসক। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদকে সামনে রেখে নতুন পোশাক তৈরি করতে কেরানীগঞ্জের কারখানাগুলোতে বিরামহীন সময় পার করছেন শ্রমিকরা বলছেন, মৌসুম হওয়ায় চাহিদা বেড়েছে, কাজও বেড়েছে, অন্যদিকে বাড়তি টাকাও আয় করছেন তারা। তবে বিদেশি পোশাকের ডিজাইন অনুকরণের কারণে এবার কিছুটা হলেও উৎপাদন কম হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর কেরানীগঞ্জ ঘুরে এসে 2 পর্বের প্রথম পর্ব জানাচ্ছে কাজল আব্দুল্লাহ, ক্যামেরায় ছিলেন সুমন সরকার। সময়ের সাথে পাল্লা দিয়েই নতুন পোশাক তৈরির কাজ চলছে কেরানীগঞ্জের কারখানাগুলোতে। চোখে ঘুম আর চেহারায় ক্লান্তির ছাপ নিয়েই রমজান মাসেও বিরামহীন কাজ করছেন এখানকার শ্রমিকরা। ঈদ উপলক্ষে তৈরি করছেন প্যান্ট, শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি সহ বিভিন্ন পোশাক। সমাজের পর থেকেই খুব দ্রুত কাজ হয়। আমি অন্য সময় বর্ষি দিন থাকি, সকাল 9টা বাজে উঠি মেশিনে, আবার 2টা বাজে আমি 4টা বাজে আবার মেশিনে উঠি, রাতে 3টা পর্যন্ত 2টা পর্যন্ত করি। গতবারের চেয়ে এবার একটু ভালো মনে হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে মোটামুটি 4-5 ঘন্টা তো বেশি করতে। শ্রমিকরা জানান, বছর জুড়ে কারখানাগুলোতে কাজ থাকলেও ঈদকে কেন্দ্র করে যেমন কয়েক গুণ কাজ বেড়ে যায়, বাড়তি আয়ও হয় তাদের। সামনে ঈদ আইতাছে তো বেতন ছাড়া তো এই টাকাটা বেশি আইতাছে না, এটা তো মানে চলাফিরতে সুবিধা বেশি। আমাদের তো পয়সার প্রয়োজন আছে, ছেলে মেয়ে লেখাপড়া করাই, ভবিষ্যৎ আছে, শুধু এই টাকায় তো আমাকে সংসার চলে না। ঈদ উপলক্ষে আবার টিমে করতেছি, সবাই মার্কেট আসছে, কেনাকাটা আছে, ঈদের উপলক্ষে সবারই খরচা আছে। এদিকে অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণে এই কারখানাগুলোতে মানসম্পন্ন পোশাক তৈরি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। চীন কোন আপনার ভারত কোন যেখান থেকে মাল আসতেছে, এই মালগুলি আসলে ইউজে টেকসইটা অনেক কম, দেখতে খুব চাকচিক্য। এক্সপোর্ট গার্মেন্টসে যে কারিগরটা কাজ করে, ওই কারিগর ওই মেশিন আমাদের কেরানীগঞ্জে আছে। শুধু খালি ডিজাইনটা আমরা মাঝে মাঝে ফলো করি, চায়না, ইন্ডিয়ার ওই ডিজাইনটা তৈরি করতে যায়। আমাদের এই বছরে প্রোডাকশনটা অনেক কম। কেরানীগঞ্জে গড়ে উঠেছে এমন ছোট বড় কয়েক হাজার তৈরি পোশাক কারখানা। বছরের এই সময়টির অপেক্ষায় থাকেন কর্মব্যস্ত এই মানুষগুলো।
তাই স্বাভাবিক সময়ের তুলনায় একটু বেশি পরিশ্রম করতে হয় এই শ্রমিকদের। তবে নতুন পোশাক তৈরি করে একদিকে যেমন উৎসবকে প্রাণবন্ত করে তোলেন, ঠিক তেমনি অতিরিক্ত পরিশ্রমে উপার্জিত অর্থে মুখে হাসি ফোটান স্বজনদেরও। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকে শুরুর দিকে কেনাকাটা সেরে ফেলেন, আবার অনেকেই বিপণী বিতানে আসেন নতুন পণ্যের যাচাই বাছাই করতে। এই মুহূর্তে ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর আসাদ গেট এলাকার আড়ংয়ে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, রাজু, রমজানের শুরু থেকেই আমরা যে রাজধানীর বিভিন্ন শপিং মল, বিভিন্ন এলাকাতে ঘুরে ঘুরে দর্শকদের ঈদ শপিং সম্পর্কে জানাচ্ছিলাম, ঈদের কেনাকাটা সম্পর্কে জানাচ্ছিলাম, বিভিন্ন পোশাক, বিভিন্ন পণ্য সম্পর্কে জানাচ্ছিলাম। তো তারই ধারাবাহিকতা আমরা আজকে এখন আছি ধানমন্ডি এলাকায়, যে আসাদ গেটের কাছে আড়ংয়ের যে শোরুমটা আছে সেই শোরুমে আমরা এখন আছি। তো এখানে আমরা কিন্তু এসে দেখেছি সকাল 10টার পর থেকে কিন্তু বেশ ভালো ধরনের ক্রেতা সমাগম হয়েছে এবং তারা কিন্তু দেখছেন এবং কিনছেন। এবং এখানে কিন্তু তাদের যে এই আড়ংয়ের যে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে কাপড়ে, তারা কিন্তু যে এন্ডি কটন এবং এন্ডি সিল্কের যে কাপড় আছে সেই কাপড়গুলো কিন্তু বেশ ভালো মতো কাস্টমাররা নিচ্ছেন। এর সাথে যে আরো স্লিভলেস কটন সিল্কের যে 3 পিস এসকেডি অর্থাৎ সালোয়ার কামিজ দোপাট্টা, এই সব কিছুই কিন্তু এখানে বেশ ভালো চলছে। এবং এটার সাথে কিন্তু যে আমরা যে সবসময় বলে থাকি একটু হাতে কাজ করা, একটু বাড়তি কাজ করা, একটু নকশা করা, সেই কাপড়গুলো কিন্তু এখানে এবার কিন্তু তারা ঈদের জন্য নিয়ে এসেছে এবং এই সবসময় তাদের কালেকশন নিয়ে কিন্তু দর্শক অর্থাৎ ক্রেতারা কিন্তু বেশ সন্তুষ্ট থাকে এবং তার মধ্যেও কিন্তু ঈদের জন্য তারা আরেকটু ভালো খোঁজেন, আরেকটু বেশি ভালো যেন পাওয়া যায় সেজন্য আরেকটু দেখেন। এভাবেই কিন্তু তারা কিন্তু ঈদের কেনাকাটাটা করে থাকেন। তো এই জায়গাতে কিন্তু আমরা কথা বলবো এখানে যারা বিক্রেতা আছেন, অর্থাৎ এখানে যারা বিক্রির সাথে আছেন তাদের সাথে আমরা একটু কথা বলে জেনে নিব তাদের ঈদের জন্য কোনো বিশেষ কালেকশন আছে কিনা, কি জন্য। তো আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলছি যিনি এই আড়ংয়ের। তো আমরা জানতে চাচ্ছি যে আপনাদের ঈদের জন্য বিশেষ কি ধরনের কোনো কালেকশন আছে? ঈদের জন্য আমাদের মেইনলি বিলবোর্ড আকর্ষণ তো থাকেই, সবসময়ই থাকে, কাস্টমারও সেটা অনেক পছন্দ করেন। এছাড়া হাতের কাজের একটু এক্সট্রা কিছু ভালো ডিজাইনের, আমাদের ডিজাইনাররা অনেক সুন্দর ডিজাইন করছেন, সেগুলো তো আসছে, প্রায়ই আসছেন, প্রত্যেক দিনই নতুন ডিজাইন আসছে। আর আমরা কিছু এক্সট্রা একটা বেনিফিট করেছি, সেটা হলো তাগা ম্যাটারনিটি। এটা যারা গর্ভবতী মায়েরা তাদের জন্য এই ম্যাটারনিটি ওয়্যারগুলো তৈরি করা হয়েছে। আর একটু জানতে চাইবো যে ঈদের এখন অনেক দেরি, সবেমাত্র রমজান শুরু, আজকে 7ম রমজান। তো এই সময়টাতে আপনারা কেমন দেখছেন, ক্রেতা সমাগমটা কেমন লক্ষ্য করছেন? ক্রেতা সমাগম শুরু থেকে অনেক বেশি ভালো। ইফতারের সময় যেরকম ভিড় হতো আগে, ইফতারের পরে এখন সেটা হচ্ছে না, কিন্তু আমাদের সকালের দিকে ক্রেতারা অনেক আসছেন। আপনাদের শোরুমটা খোলা থাকবে কয়টা পর্যন্ত? আমাদের শোরুম খোলা আছে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। তো রাজু, আমরা একজন বিক্রেতার সাথে কথা বললাম এবং জানলাম তাদের শোরুম খোলা থাকবে কতক্ষণ এবং তাদের যে বিশেষত্ব এবার ঈদ কালেকশন নিয়ে, সেই বিশেষত্ব নিয়ে আমরা একটু কথা বললাম। তো আমরা একজন ক্রেতার সাথে কথা বলে জানতে চাইবো তিনি কি ধরনের পোশাক পছন্দ করছেন, কি ধরনের দেখছেন। তো আমরা একটু জানার চেষ্টা করব, আমরা দেখি কথা বলার চেষ্টা করি। হ্যালো আপু, আমাদের সাথে একটু কথা বলবেন? হ্যাঁ, শিওর। আপনি ঈদের জন্য পোশাক কেনার ক্ষেত্রে কি ধরনের পছন্দকে প্রায়োরিটি দিচ্ছেন? না, আমি আড়ংয়ে ম্যাক্সিমাম ড্রেস কিনি, এদের কোয়ালিটিগুলো অনেক ভালো আর আমার ভালোই লাগতেছে, আজকে দেখতেছি আবার কিনবো এখান থেকে। আচ্ছা, কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, রং, সুতি? না, আমি কাপড়টাকে মেইনলি বলবো যে কাপড়টা অনেক ভালো আর এর হলো মানে গ্যারান্টিটা দিতে পারে ড্রেসের। আচ্ছা, দাম নিয়ে কোনো কথা আছে? দাম একটু বেশি, বাট সেরকম না, চলবে। রাজু, আমরা একজন ক্রেতার সাথে কথা বললাম যিনি জানাচ্ছিলেন তার পছন্দ সম্পর্কে, তার রুচি সম্পর্কে এবং তিনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এবার ঈদের তার পোশাক কেনাকাটা করবেন। তো এখানে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু তারা এসেছেন এবং তারা তাদের পছন্দের যে পোশাক আছে সেই পোশাক কিন্তু তারা কিনছেন। তো আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব এবং কথা বলে তার পছন্দ সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা কিন্তু এখানে যে সকাল থেকে যে তারা যে কিনছেন এবং তারা বিভিন্ন বিষয় দেখছেন, পছন্দ করছেন, তো আমরা আরেকজন ক্রেতার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব তিনি আসলে কি ধরনের এখানে কাপড় দেখছেন। তো আমরা একটু জানতে চাচ্ছি আপনি এখানে কি ধরনের পছন্দ কাপড় দেখছেন, কি ধরনের কাপড়কে বেশি প্রায়োরিটি দিচ্ছেন? কটনের ভিতরে 3 পিসটা।
এমনিতে কোনো বিশেষত্ব যে এই ঈদে এবার এই দিকটা একটু বেশি গুরুত্ব দেবো, এবার একটু গরমের ব্যাপার আছে, একটু আবহাওয়া থাকে, তারপরে আমরা এখন একটু বেশি আরামদায়ক কাপড়ের একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। তো সেই দিক থেকে আপনি রং নকশা কাজ করা মানে হালকা কালার যেটা হোয়াইটের ভিতরে আছে, পিঙ্কের ভিতরে আছে, যেগুলো ভিতরে। রাজু, আমরা এখানে কিন্তু ক্রেতাদের সাথে কথা বলে জানছি তারা কিন্তু বিভিন্ন ধরনের, অর্থাৎ এক একজনের এক এক রুচি বোধের জায়গা থেকে কিন্তু তারা তাদের যে ঈদের কেনাকাটা সেই কেনাকাটাটা কিন্তু তারা করে যাচ্ছেন, সেরে নিচ্ছেন। এবং এখানে কিন্তু তারা দাম নিয়ে কোনো কথা বলছে না এবং তারা হচ্ছে পছন্দটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এই কথাটা কিন্তু সবসময় কিন্তু বিক্রেতারা বলে থাকেন, অর্থাৎ ঈদের কেনাকাটা যেখানে খুশির ব্যাপার, যেখানে আনন্দের ব্যাপার, উৎসবের ব্যাপার, সেখানে কিন্তু দাম তেমন কোনো ব্যাপার না, সেখানে কিন্তু পছন্দটা হতে হবে সবচেয়ে বেশি, এবং পোশাকটা যদি একটু অন্যদের চেয়ে আলাদা হয় তাহলে ঈদের আনন্দটা তাদের কাছে একটু যেন বাড়তি মনে হয়। তো সাজিদ, এই ছিল ঈদের কেনাকাটা সম্পর্কে এখনের মতো সর্বশেষ খবর। দর্শক, ধানমন্ডি এলাকা থেকে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। রোজার শুরুতে ঈদ শপিং এ ব্যস্ত হয়ে পড়েছেন নারীরা। তাদের সবার স্রোত এখন বুটিক হাউসমুখী। দামে সস্তা, নিজস্ব ডিজাইন এবং মনের মতো রঙের কারণে বুটিকের পোশাক দিয়েই ঈদে নিজেদের সাজাতে চান তরুণীরা। আর চাহিদা বেড়ে যাওয়ায় দিন রাত কাজ চলছে বুটিক কারখানায়। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। নগরীর তাঁতিপাড়া ফাল্গুনী বুটিক হাউস। ব্যস্ত এখানকার বুটিক শিল্পীরা। এক রঙের কাপড়ে বাহারি রঙের ব্লক করে নান্দনিক আকার দেয়া হচ্ছে শাড়ি, সালোয়ার কামিজ কিংবা বিছানার চাদরে। ঈদ যতই ঘনিয়ে আসছে, চাপও বাড়ছে সমান তালে। ঈদের পোশাক নিজের মতো করে তৈরি করতে ফ্যাশন সচেতন অনেক তরুণী সরাসরি চলে আসছেন কারখানায়। আর শিল্পীরাও প্রাধান্য দিচ্ছেন তাদের পছন্দকে। বিভিন্ন ধরনের অর্ডার আসছে, এগুলো আমরা মানে ব্লক করাই, পর্দা, বিছানার চাদর, থ্রি পিস, শাড়ি। অর্ডারের কাজ বেশি পড়ে আমাদের, চাই যে মানে কাজ করে শেষ করতে পারতেছি না। আমি আমার নিজের মতো করে বানাতে পারি, নিজের কাপড়ের কোয়ালিটি দিতে পারি, যে কোনো ডিজাইন বলে দিলে ওরা করে দেয়। কাপড়টা সফট, পরতে আরাম, আর ইচ্ছা মতো বানানো যায়। কারিগরদের দিনরাত পরিশ্রমের ফসল শাড়ি কিংবা সালোয়ার কামিজ শোভা পাচ্ছে নগরীর বুটিক হাউসগুলোতে। আর এগুলো কিনতে রমণীরা ভিড় করছেন। পছন্দের পোশাকটি ফুরিয়ে যাওয়ার শঙ্কায় কেউ আগেই কিনে নিচ্ছেন, আবার অনেকে এসেছেন কি কি কালেকশন এসেছে তা দেখতে। কিছু গাউন দেখেছি, শাড়ি দেখেছি, বাট একটু এক্সপেন্সিভ, বাট এখনো ঠিকমতো 100% পছন্দ হচ্ছে না। দেখলাম ভালো ভালো জিনিস যদি ফার্স্টের দিকে আসে তখন আর কি কালেকশন করে নেব। এবার আগে ভাগে ক্রেতা সমাগম বাড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দোকানিরা। দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। আমাদের রিজনেবল প্রাইস সবগুলাতে, যেহেতু আমরা নিজেরা করি, আর সবচেয়ে বড় কথা নিজের আইটেম মানে একটু ডিফারেন্ট টাইপের, তো ডেফিনেটলি আমাদের কাস্টমার অনেক বেশি, ইদানিং আরো মানে আমাদের কাস্টমার বেড়ে গেছে। অনলাইনে আমাদের সেল হয়, প্লাস ফেসবুক থেকে আমাদের অনেকগুলা নতুন কালেকশনগুলো দেখানো হয়। বুটিকের শাড়ি বিক্রি হচ্ছে 1200 থেকে 10,000 টাকা পর্যন্ত, আর থ্রি পিসের সর্বনিম্ন মূল্য 500 টাকা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। মধুমাস জ্যৈষ্ঠের রসালো ফল জাম। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় সুমিষ্ট এই ফলের ব্যাপক উৎপাদন হয় পাবনা অঞ্চলে। জাম বেচাকেনাকে কেন্দ্র করে আটঘরিয়া উপজেলায় গড়ে উঠেছে বড় বড় আড়ত। এস এম আসাদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রকৃতিগতভাবে পাবনার আটঘরিয়া উপজেলায় কালো জামের ভালো ফলন হয়। আগে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যেত এ ফল, তবে গত এক দশকে বদলে গেছে এ চিত্র। জাম বেচা কেনার জন্য এলাকায় গড়ে উঠেছে 15টি আড়ত। প্রতিদিন ভোরবেলা ঝাঁকে ঝাঁকে জাম আসতে থাকে আড়তগুলোতে। চলে দুপুর পর্যন্ত বেচা কেনা। জামটা বিক্রি করতে পারতেছি, টাকা পাচ্ছি আমরা। আগে তো জাম বিক্রি করতে পারি নাই। 10 বছর যাবত আসলে জাম থেকে একটা ভালো বেনিফিট আসতেছে। জাম গাছের মালিকরাই লাভবান করছে না, যে এখানে আরো যারা ব্যাপারী যারা আছে তারা জামের ব্যবসা করছে, তারাও জাম বিক্রি করে সেখান থেকে কিছু লাভবান হচ্ছে। গ্রীষ্ম মৌসুমে প্রতিটি আড়ত থেকে 3 থেকে 4 ট্রাক জাম ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন পাঠানো হয়। প্রতিদিন লাখ লাখ টাকা লেনদেন হলেও আটঘরিয়ায় কোনো বাণিজ্যিক ব্যাংক না থাকায় বিপাকে পড়তে হয় সংশ্লিষ্টদের। পক্ষে 50 থেকে 60 লক্ষ টাকা কৃষক সরাসরি ভাবে টাকা করে পাই যাচ্ছে। যেখানে রেগুলার একটা ব্যাংক হলে অবশ্যই অনেক বেশি ভালো হয়। মাল পাঠাচ্ছি চিটাগাঙ্গে, মাল পাঠাইতেছি সিলেটে, মাল পাঠাইতেছি ধরেন ঢাকা, নারায়ণগঞ্জ, কারণ বাজার, যাত্রাবাড়ি। সামনে বৃক্ষরোপণ মৌসুম, আমরা এদিকে আরো নজর দেব এবং এই জামের গাছ যাতে আরো বেশি বেশি লাগায় এই কৃষককে আমরা পরামর্শ দেব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে জেলায় 816 মেট্রিক টন জাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। সময় সংবাদ, পাবনা। রমজান উপলক্ষে আজও রাজধানীর বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই মুহূর্তে ডিএমপি মিডিয়া সেন্টার এলাকায় আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। অভিযানের বিষয় জানতে চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ। সাজিদ, আপনি যেমনটা বলছিলেন যে রমজান উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন, তারই ধারাবাহিকতা আজকেও কিন্তু তারা ভেজাল বিরোধী অভিযানে যাবেন। তো আসলে এখনো ভেজাল বিরোধী অভিযানটি শুরু হয়নি। এই ডিএমপি মিডিয়া সেন্টারে আমরা অবস্থান করছি। এখান থেকে ডিএমপির যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন মশিউর রহমান, তার নেতৃত্বে কিন্তু আজকে অভিযান পরিচালিত হবে। আসলে বরাবর বিগত দিনগুলোতে আমরা যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা বা পণ্যের যে নির্ধারিত মূল্য রয়েছে সেই মূল্যের বেশি দাম রাখা অথবা মূল্য যে সরকারি যে মূল্য তালিকা রয়েছে সেই মূল্য তালিকা প্রদর্শন না করা, বিভিন্ন অভিযোগে কিন্তু তারা এই অভিযানগুলো পরিচালনা করছেন এবং যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি দিয়ে আসছেন। রাজু, এই মুহূর্তে আমার সাথে আসলে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান রয়েছেন। আসলে আমি তার কাছে জানতে চাইবো কি কি বিষয় নিয়ে তারা অভিযানগুলো পরিচালনা করছেন এবং এই অভিযান তাদের চলবে কিনা। মশিউর ভাই, আসলে যদি আজকে অভিযান সম্পর্কে আমাদেরকে জানান এবং অভিযান আপনারা আসলে কন্টিনিউ করবেন কিনা। আসলে পবিত্র ঈদ এবং রোজাকে সামনে রেখে, রমজানকে সামনে রেখে আমরা এই ভেজাল বিরোধী অভিযান চলমান রেখেছি। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় সার্বিক সহযোগিতা নির্দেশনা আমরা এই কাজগুলো করছি। তো মূলত আমাদের আজকে মূল অভিযানের যে লক্ষ্য সেটা হলো যারা এই খাবারগুলো উৎপাদন করে আসন্ন ঈদকে সামনে রেখে, পবিত্র ঈদকে সামনে রেখে এই খাবার ফ্যাক্টরিগুলো তার বিষয়ে আজকে আমাদের কিছু অভিযান আছে। আমরা কিছু সোর্সের মাধ্যমে, কিছু গোয়েন্দা তৎপরতার মাধ্যমে কিছু তথ্য পেয়েছি। আমরা সেইভাবে আমরা বিষয়গুলো অভিযান চালাচ্ছি। পাশাপাশি বিশেষ করে অধিক মুনাফা লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে আমরা পেপার পত্রিকায় দেখছি, সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান চালাবো। মজুতদারি করে অতিরিক্ত মূল্য নির্ধারণ করে তারা পণ্য বিক্রি করবে, সেই বিষয়গুলো আমরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকার নির্দেশনা রয়েছে, সেই বিষয়ে আমরা আজকে অভিযান চালাবো। সেক্ষেত্রে মশিউর অভিযান কিন্তু আপনারা প্রতি ঈদের আগেই আসলে বিগত দিনগুলোতে চালিয়ে আসছেন, কিন্তু আসলে অবস্থার কি উন্নতি হচ্ছে? মনে হচ্ছে যে আসলে যাদেরকে আপনারা শাস্তি দিচ্ছেন বা এই অভিযানের আওতায় নিয়ে আসছেন তারা কি আসলে পরিবর্তন আসছে কিনা? অভিযানের একটা সুফল তো আমরা কমার বেশি আমরা পাচ্ছি, কারণ দেশ যেভাবে রন্ধ্রে রন্ধ্রে ভেজাল ঢুকে গেছে, মানুষের মগজে ভেজাল, মানুষের অন্তরে ভেজাল, সেই সব আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসতে আরেকটু সময় লাগবে, কিন্তু আমরা সফল পাচ্ছি। সফল যে পাচ্ছি না তা বলবো না, সফল পাচ্ছি, কিন্তু আরেকটু সময় লাগবে। পাশাপাশি শুধু এই অভিযান চালালেই হবে না, আইন শৃঙ্খলা বাহিনী, মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা অন্যান্য সংস্থা ম্যাজিস্ট্রেট তারা শুধু অভিযান করবে, অপরাধ থাকবে তা না। পক্ষান্তরে জনগণ যারা আছে, ভোক্তা যারা আছে, তাদেরকে সচেতন হতে হবে। বিশেষ করে ট্রেড ইউনিয়ন, অ্যাসোসিয়েশন, মালিক সমিতি, তাদেরকেও সচেতন হতে হবে যে তাদের মার্কেটে বা তাদের দোকানে বা তাদের গোডাউনে যাতে ভেজাল পণ্য না ঢোকে, তাদের এরিয়াতে জনপ্রতিনিধি যারা আছেন তাদের এরিয়াতে যাতে কোনো যাতে ভেজাল ফ্যাক্টরি কেউ স্থাপন না করতে পারে বা পরিচালনা না করতে পারে, এই বিষয়গুলো জনপ্রতিনিধিও দেখার বিষয় আছে। ধন্যবাদ মশিউর ভাই। রাজু, যেমনটা বলছিলেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আসলে শুধু আইন প্রয়োগ করেই এই ধরনের ভেজাল রোধ করা সম্ভব নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি সবারই সচেতন হতে হবে এবং সবাইকে এই বিষয়গুলোর ব্যাপারে সোচ্চার থাকতে হবে। সবকিছু মিলিয়ে আজকের অভিযান আসলে এই অভিযান চলবে, আপনাদেরকে পরবর্তী খবর আমরা জানিয়ে দেবো। রাজু, এই ছিল আমার হাতে সবশেষ। ধূমপান মুক্ত বাংলাদেশ করতে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সকল তামাকজাত পণ্যের উপর শুল্ক আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় বাজেট 2016-17 বিডি শ্রমিক ও বিডি শিল্প বিষয়ক সেমিনারে এই দাবি জানান তিনি। তবে তামাকজাত পণ্যের উৎপাদন ও বিপণন নিয়ন্ত্রণের স্বার্থে এই শিল্পের সাথে জড়িত শ্রমিকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনীয় রাজস্ব নীতি গ্রহণ করা উচিত এবং সেই রাজস্ব নীতিতে ধূমপানকে নিরুৎসাহিত করার জন্য উচ্চ হারে কর বসানো দরকার এবং শুল্ক বসানো দরকার। সুতরাং যেটুকু শুল্ক এবং কর এখানে বিড়ি এবং সিগারেটের উপরে ধার্য করা হয়েছে এটাকে যথেষ্ট মনে করি না।
আমি নীতিগতভাবে মনে করি যে অর্থমন্ত্রী এবং সংসদ সদস্যগণ এবার বাজেটের উপরে সমগ্র তামাক এবং তামাকজাত পণ্যের উপরে যতটুকু কর এবং শুল্ক ধার্য করা হয়েছে সেটাকে আরো বাড়িয়ে দেওয়া উচিত। এদিকে তামাকজাত পণ্যে শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে এন্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স, আত্মা সহ কয়েকটি তামাক বিরোধী সংগঠন। রোববার জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক বলেন, বাংলাদেশে প্রায় 4,13,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ এবং 13 থেকে 15 বছর বয়সের প্রায় 7% কিশোর কিশোরী তামাক সেবন করে, যা উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে তিনি আরও বলেন, তামাক খাত থেকে রাজস্ব আয়ের চেয়ে তামাক সেবীদের চিকিৎসায় সরকারকে দ্বিগুণ অর্থ ব্যয় করতে হয়। এছাড়া মূল্যস্তর প্রথার কারণে বহুজাতিক তামাক প্রতিষ্ঠানগুলো প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আবাসন খাতে আয়করের পরিমাণ পরিবর্তনের ফলে বাসস্থানের জন্য ব্যয় বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। রোববার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। এ সময় আবাসন শিল্পের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে জাতীয় কমিটি গঠনের পাশাপাশি সিঙ্গেল ডিজিটে ঋণ প্রদান এবং এই খাতে প্রণোদনা দেওয়ার দাবি জানান তিনি। অনুষ্ঠানে রিহ্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গৃহায়ণ শিল্পের জন্য ইন্ডাস্ট্রিয়াল হারে ইউটিলিটি ফিস নির্ধারণ, সাপ্লায়ার্স ভ্যাট ও উৎস কর সংগ্রহের দায়িত্ব থেকে 5 বছরের জন্য ডেভেলপারকে অব্যাহতি প্রদানের প্রস্তাব করেছিলাম, কিন্তু এগুলো কোনো কিছুরই প্রতিফলন এই প্রস্তাবিত বাজেটে আমরা পাইনি। বাংলাদেশ ব্যাংকের কর্তৃক স্বল্প আয়ের এবং মধ্যম শ্রেণীর জনসাধারণের জন্য যে কোনো পরিমাণ টাকার তহবিল গঠনপূর্বক দীর্ঘমেয়াদী সিঙ্গেল ডিজিট সুদের রিফাইন্যান্সিং পুনঃপ্রচলন করা। 1500 সিসির নতুন টয়োটা অ্যাভেঞ্জা মডেলের গাড়ি বাজারে এনেছে নাভানা লিমিটেড। এ উপলক্ষে রোববার রাজধানীর গুলশানে নাভানা টয়োটা সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যান্ড নিউ মডেলের এই গাড়িটি দেশের ক্রেতাদের জন্য উন্মোচন করেন নাভানা লিমিটেডের চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল। সবশেষ প্রযুক্তিগত সুবিধা সহ 7 জন যাত্রী পরিবহনের ব্যবস্থা রয়েছে নতুন এই গাড়িটিতে। এ সময় টয়োটার পক্ষ থেকে জানানো হয়, উন্নত প্রযুক্তি ব্যবহার করায় টয়োটা অ্যাভেঞ্জা মডেলের গাড়ি জ্বালানি সাশ্রয়ী। সাদা, কালো ও সিলভার রং সহ 4টি আলাদা রঙের নতুন এই গাড়িটির দাম পড়বে প্রায় 32 লাখ টাকা। রাজধানীর খিলগাঁও ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জুতো ও অ্যাক্সেসরিজের নতুন 2টি আউটলেট চালু করেছে অ্যাপেক্স। রোববার আউটলেট দুটি উদ্বোধন করেন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী এম এ মুহিত। এ সময় অ্যাপেক্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গিয়াস হোসেন, চিফ অপারেটিং অফিসার রাজন পিল্লাই সহ অ্যাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, ক্রেতাদের রুচি ও চাহিদা বিবেচনায় আউটলেট দুটি ডিজাইন করা হয়েছে। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ইইউ তুরস্ক চুক্তির পরও থেমে নেই গ্রিসমুখী অভিবাসীর ঢল। পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলোর প্রবেশপথে কড়াকড়ি আরোপ করায় গ্রিসের বিভিন্ন উপকূলে দুর্বিষহ সময় পার করছে হাজারো মানুষ। আশ্রয়হীন এমন কয়েকটি পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন কিরিনিসের মেয়র। শহরের অবকাশ যাপন কেন্দ্রগুলোর দরজা তিনি খুলে দিয়েছেন অসহায় শরণার্থীদের জন্য। গ্রিসের উপকূলীয় শহর কিলিনিসের এই অবকাশ যাপন কেন্দ্রে এখন আর কেউ ছুটি কাটাতে আসেন না। যারা আছেন তারা সবাই সিরীয় শরণার্থী। সিরিয়ার সহায় সম্বলহীন অসহায় কয়েকটি পরিবারকে ঠাঁই দিতে এ উদ্যোগ নিয়েছেন স্থানীয় মেয়র নামফিল ইয়োসেফ মোরান। একসময় তিনিও রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে বাঁচতে সিরিয়া ছেড়ে গ্রিসে আশ্রয় নিয়েছিলেন। সিরীয়রা ভয়াবহ পথ পাড়ি দিয়ে গ্রিসে আসছে ঠিকই, কিন্তু কোথাও সুবিধা করতে পারছে না। খোলা আকাশের নিচে ঠুনকো তাঁবুতে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। এই অবস্থা
অবস্থায় সবচেয়ে অসহায় কয়েকটি পরিবারকে আমি এখানে আশ্রয় দিয়েছি। গ্রিস ইউরোপের অন্যতম প্রধান প্রবেশমুখ হওয়ায় এখানে শরণার্থীদের চাপ সবচেয়ে বেশি। বিপুল সংখ্যক শরণার্থীকে সামাল দেওয়ার ক্ষেত্রে মেয়রের এই উদ্যোগ হতে পারে ভালো এক দৃষ্টান্ত। মেরান্ত এই নিয়ে মোট 300 শরণার্থীকে অবকাশ যাপন কেন্দ্রে ঠাঁই দিয়েছেন, যাদের মধ্যে 2/3 শিশু। তারা একদিকে যেমন সবুজ পরিবেশে খেলাধুলা করতে পারছে, তেমনি পাচ্ছে সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ। থাকা খাওয়ার সুবিধার পাশাপাশি পাচ্ছেন 24 ঘন্টা বিদ্যুৎ ও গরম পানির সুব্যবস্থা, যা শরণার্থী শিবিরে ভাবাই যায় না। কয়েকদিন আগেও খুব বাজে পরিবেশে থাকতে হয়েছিল, এখন এখানে আশ্রয় পেয়ে স্বস্তি পেয়েছি। আমি মেয়রের প্রতি কৃতজ্ঞ। শুধু তাই নয়, স্বাস্থ্যসেবার দিকেও খেয়াল রয়েছে কর্তৃপক্ষের। শিশু জুট যুদ্ধে তার বাবা মাকে হারিয়েছে কথা বলা আর শ্রবণ শক্তিও। কর্তৃপক্ষ এখন তার যাবতীয় চিকিৎসার ভার নিয়েছেন। সেই সঙ্গে চলছে শিশু কিশোরদের লেখাপড়াও। তবে সব সেবা পাওয়া সত্ত্বেও গ্রিসে আটকে পড়া এই মানুষগুলোর আকুতি একটাই, যে করেই হোক পশ্চিমের ধনী রাষ্ট্রগুলোয় পৌঁছাতে হবে। আমরা এখানে নিরাপদে আছি ঠিকই, কিন্তু আটকে গেছি। এখানে পড়ে থাকলে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। আমার স্বামী সন্তান জার্মানিতে আছে, আমি তাদের কাছে যেতে চাই। গ্রিসে আশ্রয় প্রক্রিয়ার ধীরগতি ও শরণার্থীদের সার্বিক পরিস্থিতির কথা ভেবে প্রতিনিয়ত অনিশ্চয়তা আর সংশয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে এখানকার মানুষকে। তবে কেউ কেউ মানিয়ে নিয়েছেন রিসোর্টের জীবনের সঙ্গে। কোবানি শহর থেকে আসা এই নারী তাদেরই একজন। সব দুশ্চিন্তা ফেলে রিসোর্টের মাটিতে সবজি বাগান করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, দেখতে পাচ্ছি গতকাল যেমন ডিএসসির 3টি সূচকের মধ্যে প্রধান সূচক এবং বাছাই সূচক 30 ইন্ডেক্স, এই দুটি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ করেছিল এবং একই সঙ্গে ডিএসসির যে সরিয়া ইন্ডেক্স এস, যদিও সেটি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন শুরু করেছিল। আজ দিনের শুরুতে অর্থাৎ 10:30টায় লেনদেন শুরুর পর আমরা দেখতে পাচ্ছি 3টি সূচকই কিন্তু মোটামুটি বেশ চাঙ্গা ভাব বজায় রেখেছে এবং 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন করছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক এক্স 1 পয়েন্ট বেড়ে 4410 পয়েন্টে অবস্থান করছে, আর ডিএসসির সরিয়া ইন্ডেক্স এস সেটি 3 পয়েন্ট বেড়ে 1087 পয়েন্টে অবস্থান করছে এবং একই রকম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্সেও, সেটি 1738 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 34 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে 85টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 48টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে 44টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। আমরা যদি শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর শীর্ষ 20-এর খবর যদি আমরা জানি, তাহলে দেখতে পাই যে শীর্ষ 20-এর কোম্পানিগুলোর মধ্যে শুরুতে রয়েছে যে কোম্পানিটি, সেটি 121 টাকা সর্বোচ্চ দর 119 টাকা 10 পয়সা দর নিয়ে 1 নম্বর স্থানে অবস্থান করছে। সেটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এটি এর প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 119 টাকা 10 পয়সা এবং 121 টাকা সর্বোচ্চ দর দেখতে পাচ্ছি। 118 টাকা ছিল, 118 টাকা 50 পয়সা ছিল সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 121 টাকা 30 পয়সা। লাফার্জ সিমেন্ট রয়েছে 76 টাকা 80 পয়সা দর নিয়ে 2 নম্বর স্থানে, 76 টাকা 80 পয়সা এটি সর্বোচ্চ দর, সর্বনিম্ন দর 74 টাকা 90 পয়সা এবং 74 টাকা 60 পয়সা ছিল গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। 3 নম্বর স্থানে 39 টাকা 10 পয়সা দর নিয়ে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, এটি রয়েছে 3 নম্বর স্থানে। এই কোম্পানিটির সর্বোচ্চ লেনদেন মূল্য আমরা দেখতে পাচ্ছি 39 টাকা 50 পয়সা এবং এটি সর্বনিম্ন 38 টাকা 80 পয়সায় লেনদেন, সর্বনিম্ন মূল্যে লেনদেন হয়েছে প্রতিটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের এবং এর থেকে 10 পয়সা কমে গতকাল লেনদেন শেষ করেছিল এই কোম্পানিটি। জিপিএস ইস্পাত রয়েছে 30 টাকা 40 পয়সা দর নিয়ে 4 নম্বর স্থানে, 30 টাকা 60 পয়সা পর্যন্ত এই মূল্যে কিন্তু লেনদেন হয়েছে প্রতিটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের এবং 29 টাকা 50 পয়সা সর্বনিম্ন দর এবং 29 টাকা 40 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। এসপিসিএল রয়েছে 149 টাকা 70 পয়সা দর নিয়ে 5 নম্বর স্থানে, 149 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর, 147 টাকা 30 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন
লেনদেনের মূল্য ছিল 146 টাকা 60 পয়সা। লিন্ডে বাংলাদেশ এটি 1429 টাকা 90 পয়সা দর নিয়ে অবস্থান করছে। শীর্ষ 20-এর 6 নম্বর স্থানে। 1438 টাকা সর্বোচ্চ দর, সর্বনিম্ন দর 1427 টাকা 10 পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 1421 টাকা 80 পয়সা। 7 নম্বর স্থানে 27 টাকা 10 পয়সা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 7 নম্বর স্থানে যে কোম্পানিটি, সেটি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। এই কোম্পানিটির সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 27 টাকা 40 পয়সা, 27 টাকা 10 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য আজকের সর্বনিম্ন লেনদেন মূল্যের সমান। 69 টাকা 40 পয়সা দর নিয়ে আজকের শীর্ষ 20-এর 8 নম্বর স্থানে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। এটি রয়েছে 8 নম্বর স্থানে এবং এর সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 69 টাকা 40 পয়সা, অর্থাৎ বর্তমান যে লেনদেন মূল্য, বর্তমান লেনদেন মূল্য সেটি সর্বোচ্চ লেনদেন মূল্য 67 টাকা সর্বনিম্ন এবং 67 টাকা 70 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটি 25 টাকা 80 পয়সা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 9 নম্বর স্থানে। 25 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর এটি এবং 25 টাকা হচ্ছে সর্বনিম্ন দর। গতকালে সর্বশেষ লেনদেন ছিল 24 টাকা 80 পয়সা। কাশিম ড্রাইসেল রয়েছে 10 নম্বর স্থানে শীর্ষ 20-এর 75 টাকা 20 পয়সা দর নিয়ে, এটি সর্বোচ্চ লেনদেন মূল্য এবং 73 টাকা 30 পয়সা সর্বনিম্ন লেনদেন মূল্য। 74 টাকা হচ্ছে গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। বিএসআরএম লিমিটেড এটি 149 টাকা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 11তম স্থানে। 150 টাকা সর্বোচ্চ দর, 138 টাকা 30 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 65 টাকা 30 পয়সা। এই মোটামুটি আমার শীর্ষ 20-এর কোম্পানিগুলোর খবর আপনাদের জানালাম। এরপরে যদি টপ 10 শীর্ষ 10-এর যে গেইনার কোম্পানিগুলো যদি খবর জানাই তাহলে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে 1 নম্বর স্থানে এবং শীর্ষ 10-এর যে গেইনার কোম্পানিগুলোর মধ্যে 2 নম্বর স্থানে রয়েছে কাশিম ড্রাইসেল, সিনো বাংলা রয়েছে 3 নম্বর স্থানে, সাইপ পাওয়ার এটি 4 নম্বর স্থানে অবস্থান করছে। তো সংক্ষিপ্ত পরিসরে ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। দর্শক, আবার জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। অনিয়মে জড়িয়ে পড়ছে সরকারি হাসপাতালের অসাধু কর্মচারীরা, রোগীর জন্য বরাদ্দ ওষুধ বিক্রি করে দেয়া হচ্ছে খোলা বাজারে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ময়মনসিংহে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য, সপ্তাহ ব্যবধানে প্রায় সব পণ্য কেজি প্রতি 20 টাকা পর্যন্ত বেড়েছে, নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জেলা প্রশাসনের। ঈদ সামনে রেখে নতুন পোশাক তৈরিতে রাত দিন কাজ করছেন কেরানীগঞ্জের শ্রমিকরা, চাহিদা পূরণে তৈরি হচ্ছে নতুন ও মানসম্মত ডিজাইনের পোশাক, জানালেন ব্যবসায়ীরা। এবং জ্যৈষ্ঠের রসালো ফল জামের ব্যাপক উৎপাদন পাবনা অঞ্চলে, বেচাকেনাকে কেন্দ্র করে আটঘরিয়ায় গড়ে উঠেছে বড় বড় আড়ত। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।